জবাব পেয়ে রোনা কথা বাড়ালো না। প্রিয়তার হাত থেকে পানির পটটা নিয়ে এগিয়ে গেল কিচেনের দিকে। পিছু পিছু এগিয়ে গেল। রোনা পটে পানি ভরে প্রিয়তার দিকে এগিয়ে দিল। প্রিয়তা পটটা নিয়ে আগে নিজের গলা ভিজিয়ে নিল, তারপর রোনাকের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বলল, ধন্যবাদ বান্ধবীর দেবর। অদ্ভুত সম্বোধন শুনে রোনাকের চোখ ছোট হয়ে এলো। এই বিষয়ে কথা না বাড়িয়ে শুধালো, আপনাদের বাসা কি ঢাকাতেই? আর কি করেন আপনি? হুম, আমরা ধানমন্ডিতে থাকি। আর আমি এবার অনার্স ৩য় বর্ষে পড়ছি অদ্রিজার সাথে, সেম ইউনিভার্সিটি। জবাব পেয়ে দুজনেই নীরব হয়ে গেল। সেই নীরবতা ভেঙে প্রিয়তা শুধিয়ে উঠল, তা আপনি কি করেন বান্ধবীর দেবর? ভাইয়ের মতোই রাজনীতি করেন নাকি? পুনরায় একই সম্বোধন শুনে রোনা কি রিয়াকশন দেবে বুঝল না। তবুও জবাব দিতে গাম্ভীর্য বজায় রেখে আওড়ালো, আমি বাবার ব্যবসা দেখাশোনা করি। এসব রাজনীতিতে আমার ইন্টারেস্ট নেই, তবে প্রয়োজনে ভাইকে অনেক সাহায্য করি। ও ঠিক আছে, আমি এখন যাই তাহলে। বলেই হাঁটতে শুরু করলো প্রিয়তা। রোনাক পিছু হাঁটতে হাঁটতে বলল, চলুন, আমি সঙ্গে যাচ্ছি, নাহলে অন্ধকারে আবার কোথায় পড়ে যান কে জানে। ছেলেটাকে তাকে খোঁটা দিল ভেবেই রাগ হলো প্রিয়তার। গম্ভীর স্বরে বলল, ওটা আপনার জন্যই হয়েছিল, না হলে আমি একা চলতে পারি, তা অন্ধকার কিংবা আলোতে। বুঝেছেন বান্ধবীর দেবর? বারবার একই সম্বোধন শুনে রোনাক বিরক্ত হয়ে বলল, এসব কি নামে ডাকছেন? আমাকে রোনাক বা নভ্র ডাকতে পারেন। প্রিয়তা মুখ বাঁকালো, তবে কোনো উত্তর করলো না। এগিয়ে গিয়ে রায়ার কক্ষে ঢুকেই রোনাকের মুখের উপর দরজা হাট করে বন্ধ করে দিয়ে জলের পর টেবিলে রেখে দিয়ে বিছানায় শরীর এড়িয়ে শুয়ে পড়ল। এদিকে মুখের ওপর এইভাবে দরজা বন্ধ করে দেওয়ায় রোনাক ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। আজব মেয়ে একটা। মনে হচ্ছে তার ওপর কোনো কারণে রেগে আছে, কিন্তু সে করেছেটা কি? সে তো এই মেয়েকে কালকের আগে চিনতই না। জবাব খুঁজে না পেয়ে বোকার মতো বোনের রুমের সামনে থেকে সরে দাঁড়ালো। নিজের রুমে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়ে জবাব খোঁজার বৃথা চেষ্টা চালালো। তাতে সফল হলো কি না কে জানে। তবে সময় পেরোতেই রুমের দেখা মিলতেই চোখ মুদেই নিদ্রায় তলিয়ে গেল ছেলেটা। সকালে তখন অদ্রিজার নিদ্রা ভঙ্গ হলো সকালে যখন অদ্রিজার নিদ্রা ভঙ্গ হলো তখন ঘড়িতে সকাল ৮টা বাজে। অনেক রাতে ঘুমানোর ফলেই হয়তো এত দেরি। অদ্রিজা উঠে কাউকে পাশে দেখতে পেল না। যখন ঘড়ির দিকে চোখ পড়ল তখন সময় দেখে মাথা ঘুরে উঠল। এত বেলা হয়েছে। তড়ি ঘড়ি বিছানা থেকে নামলো। তখনই দরজা খুলে রুমের রুদ্ধের প্রবেশ ঘটল। রুদ্ধকে দেখতেই অদ্রিজা শান্ত হয়ে গেল। রুদ্ধ অদ্রিজাকে খেয়াল করে শান্ত স্বরে শুধালো, আপনি উঠে পড়েছেন? তাহলে যান, ফ্রেশ হয়ে আসুন, নিচে যেতে হবে আপনাকে। অদ্রিজা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে, জিভ ধারা ওষ্ঠ ভিজিয়ে মিনমিন করে শুধালো, আসলে আপনি আমাকে একবার ডেকে তুলবেন না? সবাই কি মনে করবে এখন? রুদ্ধ বাঁকা চোখে তাকালো বউয়ের পানে। বউ কি বলতে চাইছে বোঝার চেষ্টা করলো। বুঝতেই চোখ সরিয়ে বলল, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, যা বলেছি তাই করুন। গোসল ছেড়ে আসলে ভালো হয়। অপেক্ষা করছি, দ্রুত করুন। নির্দেশ শুনে অদ্রিজা আর অপেক্ষা করতে চাইল না, কিন্তু গোসল করে তো পোশাকের প্রয়োজন হবে ভেবে পুনরায় শুধালো। আমার পোশাক? রুদ্ধ জবাব না দিয়ে নিজে এগিয়ে গিয়ে কভার থেকে নিজের পছন্দসই একটা শাড়ি সহ পেটিকোট ব্লাউজ বের করে এনে অদ্রিজার সম্মুখে বাড়িয়ে ধরে আওড়ালো, এখন এটা পড়ুন। আর কাপড়ের এক পাশ জুড়ে আপনার সব ধরনের পোশাক রাখা আছে, যখন যেটা প্রয়োজন নিয়ে নেবেন। অদ্রিজা চোখ না তুলেই হাত বাড়িয়ে পোশাকগুলো নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। আর রুদ্ধ অপেক্ষা করলো। প্রায় ২০ মিনিট পর বের হলো অদ্রিজা। মাথার কেশ সিক্ত, চোখ মুখে স্নিগ্ধ লাগছে। ফর্সা মুখে ২-১ ফোঁটা পানির কণা লেগে কিছু কেশ কপাল জুড়ে এলোমেলো হয়ে আছে। এমন রূপ অবলোকন করে রুদ্ধ কতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল অর্ধাঙ্গিনীর পানে। মন চাইল এলোমেলো কেশগুলো কপাল থেকে সরিয়ে দিতে, কিন্তু সেই সময় যে এখনো হয়নি। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে ব্যর্থ হলো রুদ্ধ। প্রিয়তা আলতো নক করেই রুমে প্রবেশ করলো। রুদ্ধ চোখ সরিয়ে নিজেকে অন্য কাজে ব্যস্ত করে তুলল। প্রিয়তা এসে বান্ধবীর চুল সিক্ত দেখে মেয়েটাকে টেনে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে রুদ্ধের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, ভাইয়া, আপনার হেয়ার ড্রায়ার আছে?
প্রশ্ন শুনে রুদ্ধ তাকিয়ে প্রিয়তাকে সব দেখিয়ে দিল। প্রিয়তা সযত্নে বান্ধবীর চুলগুলো শুকিয়ে দিল, তারপর হালকা সাজিয়ে দিয়ে মাথার শাড়ির আঁচলখানা তুলে দিল। এবার যেন মেয়েটাকে সত্যি এক নতুন বউয়ের মতো দেখাচ্ছে। বউকে দেখে মুগ্ধ হয়ে রুদ্ধ সবার আড়ালেই একটা হাত এসে ধরলো ঠিক বুকের ওপর। প্রিয়তা অদ্রিজাকে সাথে নিয়ে রুম থেকে বেরোতে উদ্যত হয়ে আওড়ালো, ভাইয়া আরুকে নিয়ে যাচ্ছি নিচে। চলো আমি আসছি। জবাব দিয়ে রুদ্ধ নিজেও পিছু ছুটল দুজনের। অদ্রিজার লজ্জায় অস্থিরতায় মাথা নিচু, তবে প্রিয়তাকে অনেকটা উচ্ছ্বাসিত দেখালো। সেই সাথে ভাটা পড়ল যখন তারা তিনজন সিঁড়ি বেয়ে নিচে মস্ত বড় হলরুমে আসলো। এত দেরিতে নতুন বউকে নিচে আসতে দেখে রুহানি বেগমের কটাক্ষের স্বরে বলে উঠল, বাহ, নতুন বউয়ের হয়ে এবেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতে লজ্জা লাগলো না বুঝি? চরিত্রের সাথে সাথে বুদ্ধিটাও নষ্ট হয়েছে নাকি মেয়ে তোমার? কথাগুলো শুনতেই অদ্রিজার মাথা আরো নিচু হয়ে গেল। বিয়ের পরের দিন সকালবেলাতেই নিজের চরিত্রের কথা শোনায় চোখের কোণে পানি টলমল করে উঠল। রুদ্ধ রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল, তেজরা নজরে তাকালো ফুপির পানে। এদিকে প্রিয়তা বান্ধবীকে এভাবে বলায় রেগে আগুন হয়ে গেল। জানে মুখের ওপর কিছু বলাটা বেয়াদপি হয়ে যাবে, তবুও নিজেকে সংযত রাখতে ব্যর্থ হলো। রেগে কোনো জবাব দিবে তার পূর্বেই রুদ্ধ গম্ভীর স্বরে নির্দেশনা দিল, প্রিয়তা, অদ্রুজাকে নিয়ে নিচে গিয়ে বসো, যাও। দুলাভাইয়ের নির্দেশনা শুনে প্রিয়তা আর কোনো জবাব দিল না। আজ্ঞা মেনে প্রিয়তাকে সঙ্গে নিয়ে নিচে গিয়ে বসে পড়ল। রুদ্ধ হেঁটে এসে ফুপির সম্মুখে দাঁড়িয়ে আলতো হেসে বলে উঠল, আমার বউকে দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল বুঝে ফুপি? বুঝই তো, এমন একটা রাত পেরিয়ে সকালে উঠতে একটু দেরি হবে। তুমি রেখে যেও না, কেমন? ভাইপো নির্লজ্জ কথা বললেও সেদিকে ধ্যান দিলেন না রুহানি বেগম। তবে ভাইপোর শান্ত চাহনি দেখে ওনার মুখ বন্ধ হয়ে গেল। ছেলেটার চোখের তারায় যেন নীরব হুঙ্কার প্রকাশ পাচ্ছে। নূরজাহান বেগম দূর থেকে সব দেখতে পেয়ে দৌড়ে এলেন, ননদের উদ্দেশ্যে বললেন, এই রুহু, আমার সাথে আয় তো, কিচেনে অনেক কাজ। বলেই হাত ধরে টেনে নিয়ে গেলেন। প্রিয়তা সন্তুষ্ট হলো দুলাভাইয়ের কাজে। রুহানি বেগমকে নিয়ে চলে যেতেই রুদ্ধ এগিয়ে গিয়ে বসলো অদ্রিজার অন্যপাশের সোফাটায়। ফোন বের করে তাতে মনোনিবেশ ঘটালো। অদ্রিজা চাইলো শাশুড়ির সাথে গিয়ে একটু কাজ করে দিতে, কিন্তু নূরজাহান বেগম এসে জানালেন এখন কোনো কাজই করতে হবে না, তাকে দেখতে এখন লোকজন আসবে। একটু বসতেই শুরু হলো পাড়া প্রতিবেশীদের আনাগোনা। সবাই এসে যেন অদ্রিজাকে ঠেসে ধরল। এক কান দু কান হতে প্রায় সবারই জানা যে রুদ্ধ একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করেছে। এ নিয়ে সমালোচনার শেষ নেই। রুদ্ধর সম্মুখে বলতে কিছুটা ভয় পেলেও আড়ালে আবডালে সবাই কথা শোনালো। কিছু কথা অদ্রিজার কানে পৌঁছালেও নীরব থাকা ছাড়া আর কোনো পথ পেল না। পাশে বসা রুদ্ধর কানে এসব পৌঁছালো কিনা বোঝা গেল না, কারণ সে নিজেও নিশ্চুপ বসে। তখনই সেখানে নাসিম এলো। ভাবিকে সম্মুখে দেখে শুধালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? অদ্রিজা সামান্য তাকিয়ে হাসার চেষ্টা করে জবাব দিল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভাবি। জবাব দিয়ে খুশি মনে ভাইয়ের পাশে বসে পড়ল নাসিম। রুদ্ধের সাথে মিলে কাজ নিয়ে আলোচনা করতে শুরু করে দিল। তখন আরও দুজন প্রতিবেশী এলেন অদ্রিজাকে দেখতে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন দুজন, এর মধ্যে একজন বয়স্ক মহিলা আর একজন কিছুটা অল্প বয়সী মহিলাটি রুদ্ধর পাশে থাকা সত্ত্বেও মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলে উঠলেন, রুদ্রের বউ কিন্তু সুন্দর আছে, কিন্তু সুন্দর হলেই কি হয় বলুন চাচি? চরিত্র তো আর সুন্দর না। এমন অনেক কথা শুনেই অভ্যস্ত অদ্রিজা, কিন্তু শ্বশুর বাড়িতে প্রথম দিনেই সবার এত কথা শুনে অদ্রিজার মনের কেমন অবস্থা হলো তা যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। পাশে বসা প্রিয়তার রাগে জ্বলছে, শুধুমাত্র বান্ধবী শ্বশুর বাড়ি বিধায় কাউকে কিছু বলতে সফল হচ্ছে না। তবে রুদ্ধ এবার নিজের কাজ অব্যাহত রেখে নাসিমের উদ্দেশ্যে সামান্য উঁচু আওয়াজে বলে উঠল, কি জানিস তো নাসিম, আমি বিয়ে করে অন্তত সুন্দর বউ পেয়েছে।
কিন্তু পাড়ার অনেক ভাইয়েরা তাও পেরো না। তাদের জন্য আমার বড্ড আফসোস হয়। না সুন্দরী বউ আর না চরিত্র, বেচারার দল সব। রুদ্ধর কথা শুনে নাসিম আর প্রিয়তা উচ্চস্বরে হেসে উঠল। অদ্রিজা বান্ধবীর হাতখানা জোরে ঠেসে ধরে সাবধান করলো যাতে সে না হাসে। রুদ্ধর কথায় মহিলাটির মুখ থমথমে হয়ে গেল। পাশে থাকা অন্য মহিলাটি মুখ ভার করে বললেন, তুমি কি ওকে উদ্দেশ্য করে কথাটা বললে রুদ্র? এটা কিন্তু ঠিক না বাবা। এমন মেয়েকে বিয়ে করলে 2-4 কথা তো শুনতেই হবে। রুদ্ধ এবার নয়ন তুলে মহিলা দুটোর পানে তেজরা নজরে তাকালো। ভ্রু কুচকে ভারী কি আওয়াজে বলে উঠল, নিজের পরিশ্রম করা টাকা খরচ করে বিয়ে করে আনছে, আর আপনারা এসে ফ্রিতে আমার বউকে যা খুশি তাই বলে যাবেন? এটা কি ঠিক চাচি? বউ আমার, তাকে কিছু বলার হলে আমিই বলবো। দেখতে এসছেন, দেখে চলে যান। মুখের উপর এভাবে বলায় মহিলা দুটোর অপমান বোধে কথা বন্ধ হয়ে এলো। তাদের জন্য নূরজাহান বেগম চা করে নিয়ে আসতেই শেষের মহিলাটি অভিযোগের স্বরে বললেন, তোমার ছেলে তো ভারী বেয়াদব হয়েছে নূর। তাকে বলে দিও এমন একটু আধটু কথা তাকে হজম করে নিতে হবে। নূরজাহান বেগম ছেলের পানে তাকালেন। ছেলের চোখ মুখ অতিশয় রক্তিম বর্ণ ধারণ করেছে। নূরজাহান বেগম চোখের ইশারায় ছেলেকে শান্ত থাকতে বলে নিজের সাথে নিয়ে আসা চায়ের কাপ দুটো মহিলা দুজনের সামনে রেখে মিষ্টি হেসে বলে উঠলেন, কিছু মনে করবেন না আপু, কিন্তু আমাকে কখনো দেখেছেন আপনাদের বাড়িতে গিয়ে কখনো কাউকে ভালো মন্দ কথা শুনিয়েছি? তাহলে আপনারা এসে আমার বৌমাকে ফ্রিতে কথা শোনালে ছেলে তো আমার বেয়াদব হবেই। নিন আপনারা বরং চা খান। মহিলা দুজন চা হাতে নিল না, রেগে উঠে দাঁড়ালেন। সেখান থেকে চলে যেতে যেতে আরও কতগুলো কথা শুনিয়ে গেলেন। সেসব কথা নূরজাহান বেগম কানে তুললেন না। চায়ের কাপ দুটোর পানে তাকিয়ে অসহায় কণ্ঠে আওড়ালেন, চা, আমার 2 কাপ চা বৃথা গেল। কতখানি চিনি ব্যবহার করেছিলাম এতে। নাসিম আন্টির কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল, ব্যাপার না আন্টি, আমাকে দিন, আমি খেয়ে নিচ্ছি। তাহলে আপনার চিনি অযথা নষ্ট হবে না। নাসিমের কথা শুনে নূরজাহান বেগম খুশি হয়ে চায়ের কাপ দুটো এগিয়ে দিয়ে ছেলের দিকে একটু তাকিয়ে চলে গেলেন। নাসিম চায়ের কাপে একটা চুমুক দিয়ে ভাইয়ের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলল, তুমি কাজ বাদ দিয়ে এখানে এই জন্য বসে আছো যাতে কেউ ভাবিকে কথা শোনাতে না পারে, তাই না ভাই? রুদ্ধ জবাব স্বরূপ শুধু শান্ত চোখে তাকালো একবার নাসিমের পানে। নাসিম এতে যা বোঝার বুঝে নিল। পুনরায় চায়ে আর একটা চুমুক দিয়ে একটু উঁচু গলায় বলল, কিন্তু ব্রেকফাস্ট করে তোমাকে কাজে বের হতেই হবে ভাই, কারণ অনেক কাজ পড়ে আছে, একটা মিটিংও আছে। রুদ্ধ এবারেও কোনো জবাব দিল না। ফোনে চোখ নিবদ্ধ রেখে ভদ্র ছেলের মতো বসে রইল। প্রিয়তা এবার খুশিতে বান্ধবীর কাঁধে মাথা এলিয়ে দিয়ে ছোট্ট করে উচ্চারণ করলো, ইস বান্ধবী, তুই তো জিতে গেছিস। স্বামী আর শাশুড়ি দুটাই যদি এমন হয় তাহলে আর কি লাগে বল? অদ্রিজা জবাব দিল না, তবে কোনো ভাবনাতে যেন বিভোর হলো। সে যা দেখছে তা কি সত্যি, নাকি দুদিন বাদে এই স্বপ্ন ভেঙে যাবে? বাবার পর এমন ভরসা দেওয়া কাউকে পেয়ে তার আনন্দ হবে নাকি অনুশোচনা করবে বুঝলো না। চোখ উঁচিয়ে বাঁকা চোখে তাকিয়ে রইল নিজ পতির পানে। কোথাও সে লোকটাকে ঠকালো না তো? লোকটা তো তার কোনো ইচ্ছেই পূরণ করতে পারবে না যদি না সে অতীত থেকে বের হতে পারছে। কিন্তু আদৌ কখনো অতীত পুরোপুরি মুছে ফেলতে পারবে তো? ভাবনায় ব্যাঘাত ঘটল সেখানেই। মায়ান, হিয়ান, রায়া আর ঈশানীর আগমনে এসেই নতুন ভাবিকে নিয়ে তারা মত্ত হলো আড্ডায়। এতক্ষণে সবাইকে পেয়ে অদ্রিজার মুখের কোণে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল। রুদ্ধ আর চোখে তাকিয়ে রইল সেদিকে। বউয়ের মুখে হাসি দেখে কোথাও যেন একটা শান্তি অনুভব করলো। সময় 9-এর কাঁটা পেরিয়ে 9:30 ঠেকতে সবাই এসে হাজির হলো নিচে। ব্রেকফাস্টের সময়, তাই সবাই ডাইনিংয়ে গিয়ে নিজেদের স্থান দিল পুরুষেরা, সাথে বাচ্চারা। প্রিয়তা অতিথি আর অদ্রিজা নতুন বউ বিধায় তাদেরও বসিয়ে দিল। সবার সাথে বসে খেতে অদ্রিজার কিছুটা অস্বস্তি হলো, তবে পাশে প্রিয় বান্ধবী থাকায় নিজেকে মানিয়ে নিতে সক্ষম হলো।
অন্য পাশে বসা রায়া ভাবির সাথে তখনও হাসি আড্ডায় মজে আছে। রুহানি, নূরজাহান আর মরিয়ম বেগম মেয়েদের নিয়ে সবাইকে খাবার পরিবেশন করতে ব্যস্ত। ছেলে মেয়েদের অদ্রিজাকে নিয়ে এত মাতামাতি বোধহয় রুহানি বেগমের সহ্য হলো না। এই মেয়েকে নিয়ে এত মাতামাতি করার কি আছে ভেবে পান না তিনি খাবার পরিবেশন করতে করতে ঠোঁট বাঁকিয়ে রুদ্ধর উদ্দেশ্যে বললেন, হ্যাঁ রে রুদ্ধ, তুই কি বিয়েটা এই জন্যই করেছিস যাতে সবাই জানে তোকে বাহবা দেয় যে তুই ইস সংসদ সদস্য রুদ্রফি কাদের রুদ্ধ কত সামাজিক একটা কাজ করেছিস, এতে তোর নামডাকও বেড়ে গেল। সামান্য এক কথাতেই পুরো ডাইনিং হলে নীরবতা ছেয়ে ধরল। রুদ্ধ আর অদ্রিজা দুজনের হাতই থেমে গেল। অদ্রিজা যেন গলায় খাবারগুলো আটকে গেল, নিজের মাঝে সীমাহীন অস্থিরতা অনুভব করলো। অষ্টপুট কেঁপে কেঁপে উঠল। প্রিয়তা তা লক্ষ্য করে সবার আড়ালে বান্ধবীর হাতখানা শক্ত করে আঁকড়ে ধরে চোখের ইশারায় শান্ত হতে বলল। নূরজাহান বেগম ভয়ে ভয়ে ছেলের পানে তাকিয়ে রইলেন। রুহু যে কেন এত পিছু লেগেছে মেয়েটার এটাই বুঝছেন না উনি। ছেলেটার একবার রেগে গেলে কি হবে তা কি বুঝছে না। ওনার ভাবনার মাঝেই রাশেদুল কাদের নীরবতা ভেঙে বোনের উদ্দেশ্যে গমগমে স্বরে নির্দেশ দিলেন, রুহ, খাবার খাওয়ার সময় কোনো আওয়াজ পেতে চাই না, চুপচাপ খাবার খেতে দে। আর ভালো হয় এসব কথা আর কখনো না বলিস। ভাইয়ের এক নির্দেশেই চুপ হয়ে গেলেন রুহানি বেগম। রুদ্ধ নিজেকে কতটা সামলাতে সক্ষম হলো তা ঠাউর করা গেল না, তবে সামান্য একটু খেয়েই উঠে গেল। ভাইয়ের দেখা দেখি নাসিমও দ্রুত খেয়ে ভাইয়ের সাথে বেরিয়ে গেল বাড়ি থেকে। রুহানি বেগমের তীক্ষ্ণ দৃষ্টি পড়ে রইল অদ্রিজার ওপর, তবে ভাইয়ের ভয়ে মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। অদ্রিজা আকাশসম অস্থিরতা নিয়েই মুখে খাবার পড়ল, না হলে তো বাড়ির লোক হাজার খানেক প্রশ্ন করবে। প্রিয়তারও চোখ দুটো টলটলে। রুদ্ধ ভাইয়া তো আর সব সময় পাশে থাকবে না, এমন কত কথা শুনতে হবে মেয়েটাকে। কি করে সামলাবে মেয়েটা, আর কত প্রতিকূলতার মাঝ দিয়ে যেতে হবে মেয়েটাকে। ভাবনার মাঝেই খাওয়া শেষ করলো প্রিয়তা আর অদ্রিজা, সাথে ছোটরাও। সেবেলায় অদ্রিজাকে আর কেউ কিছুই বলল না, না তো কোনো কাজে হাত লাগাতে দিল। সকালের ব্রেকফাস্ট করে প্রিয়তার সাথেই পাঠিয়ে দিল ওপরে। আজ রিসেপশন, বিকেলের আগে তো আবার সেজে গুজে তৈরি হতে হবে, তাই প্রিয়তাও সবার আজ্ঞা মেনে অদ্রিজাকে নিয়ে উপরে চলে গেল। রিসেপশনের সময় উপনীত হয়েছে। অদ্রিজা এখনও রুদ্ধর রুমে বসে আছে। আজ পার্লার থেকে একটা মেয়ে এসেছিল সাজাতে। শ্বশুর বাড়ি বিধায় মুখের ওপর না করে দেওয়ার সাহস হয়নি। অনিচ্ছা সত্ত্বেও সাজাতে বাধ্য হয়েছে। তবে ভারী মেকআপ সে মোটেও করেনি, শুধু সুন্দর করে শাড়ি পরেছে আর সামান্য মেকআপেই সজ্জিত করেছে নিজেকে। সারাটাক্ষণ প্রিয়তার পাশেই ছিল মেয়েটা। ক্ষণকাল পূর্বেই গিয়েছে রায়ার রুমে তৈরি হতে। এখন অদ্রিজা সম্পূর্ণই একা, ড্রেসিং টেবিলের সামনেই বসে দর্পণে নিজের প্রতিবিম্বের পানে তাকিয়ে। তবে নিজের দিকে খেয়াল তার নেই। আকস্মাৎ রুমে কারোর পদার্পণের শব্দে ঘোর ভাঙল অদ্রিজার। পিছে ঘুরে তাকানোর পূর্বেই দর্পণের মাঝেই চোখ পড়ল তার পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা দুটো গভীর নয়ন পানে। ওই নয়ন মাঝারে যেন ভয়ঙ্কর সব শব্দেরা জমাট বাঁধা। যার পানে তাকিয়ে থাকা বা তার ভাষা বুঝতে পারা অদ্রিজার জন্য বড়ই কষ্টসাধ্য। অদ্রিজা নিজ চক্ষু নমনীত করে নিল। রুদ্ধ তখনও তাকিয়ে অর্ধাঙ্গিনীর পানে, হয়তো অদ্রিজা না দেখলেও তা বুঝতে সক্ষম। সে কোনো মতে উচ্চারণ করল, আপনি এসেছেন, দ্রুত রেডি হয়ে নিন। আপনি আমার অপেক্ষা করছিলেন বুঝে? কথা শেষ হতে না হতেই এমন একটা প্রশ্ন শ্রবণ করে অদ্রিজা ভরকে উঠল। ছেলেটা সেই সকালে বেরিয়েছে আর মাত্র এলো। একবার শাশুড়ি মা এসেছিলেন ছেলের খোঁজে, বলে গেছেন যেন দ্রুত তৈরি হয়ে তারা বেরিয়ে পড়ে, তাই বলতে চেয়েছিল সে। অদ্রিজা পুনরায় আমতা আমতা করে আওড়ালো, আসলে আম্মু, মানে আপনার মা আপনার খোঁজ করেছিল, দ্রুত যেতে বলেছে আমাদের। রুদ্ধ বোধহয় জবাব পেয়ে খুব একটা খুশি হলো না। চোখ সরিয়ে এগিয়ে গিয়ে আলমারি থেকে পোশাক নিয়ে
বাথরুমের দিকে অগ্রসর হলো। অদ্রিজা মাথা ঘুরিয়ে হালকা দেখলো, পুনরায় সম্মুখে তাকিয়ে অপেক্ষা করলো। রুদ্ধ ব্যতিব্যস্ত হয়ে তৈরি হয়ে এলো। চিরাচরিত রূপ ছেড়ে অন্যরূপে সজ্জিত হলো ছেলেটা। সাদা পাঞ্জাবির পরিবর্তে একটা সাদা শার্ট আর কালো রঙা প্যান্ট পরিধান করেছে সে। অদ্রিজার পিছে দাঁড়িয়েই হাত বাড়িয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে নিজেকে সজ্জিত করতে মত্ত হলো। অদ্রিজার মস্তক তখনও নমনীত, তবে কিছু একটা স্মরণ হতেই শুষ্ক ঢোক গিলে নিচু কণ্ঠে শুধালো, আমাকে বিয়ে কেন করেছেন? আকস্মিক এমন প্রশ্নে রুদ্ধের চলমান হাতখানা স্থির হয়ে গেল। দর্পণের ভেতরে এই মেয়েটাকে একবার দেখে নিয়ে নির্লিপ্ত স্বরে প্রতিউত্তর দিল, প্রশ্নটা করতে বড্ড দেরি করে ফেলেছেন না আপনি? বিয়ের আগে জিজ্ঞেস করা উচিত ছিল। এখন জেনে কি করবেন? অদ্রিজা হাত দুটো মুঠো করে ধরল, দুরু দুরু বুক নিয়ে কম্পনরত কণ্ঠে আওড়ালো, তবুও জানার আগ্রহ হচ্ছে, কেন করলেন এক ধর্ষিতাকে বিয়ে? কেন এত সম্মান দিচ্ছেন? দয়া করছেন আমায়? রুদ্ধর হাত দুটো শক্ত হয়ে এলো। ভালোই বুঝলো সকালে ফুপির বলা কথার পৃষ্ঠে মেয়েটা এসব জানার প্রয়াস করছে, কিন্তু বারবার ধর্ষিতা কিংবা দয়া শব্দটা ভালো লাগলো না রুদ্ধর। স্থির দাঁড়িয়ে গম্ভীর স্বরে আওড়ালো, আপনাদের সম্পর্কে দয়া শব্দটা বড়ই বেমানান অদ্রিজা। এসব ওয়ার্ড আর ইউজ করবেন না। আর একটা কথা, পরিবার সহ বাইরের কেউ আপনাকে ছোট করে কথা বললে তাদের সাথে লড়াই করার শক্তি থাকলেও আপনার সাথে লড়াই করার শক্তি আমার নেই। নিজেকে এতটা ছোট করে দেখবেন না প্লিজ, তাহলে আপনার স্বামী হেরে যাবে। সঠিক জবাবটা হয়তো পেল না অদ্রিজা, তবুও মন যেন শীতলতা ধারণ করলো। মনে শুরু হলো দোলাচল। মাথা তুলতেই চোখাচোখি হলো দুজোড়া আখির। অদ্রিজা ফের জানতে চাইলো, জবাবটা কি দেবেন না রুদ্ধ সাহেব? মেয়েটা এই প্রথম তার সাথে সেদে সেদে এত কথা বলছে, তার ওপর এই প্রথম কোনো সম্বোধন। ভালো লাগায় মন ছেয়ে গেলেও মুখে তার একরত্তি প্রকাশ পেল না। সেভাবেই একে অপরের পানে তাকিয়ে থেকে আগে থেকে কিছুটা নরম স্বরে জবাব দিল রুদ্ধ, যদি বলে ভালোবাসি তাই বিশ্বাস করবেন? অদ্রিজার বুকটা ধক করে উঠল। ভালোবাসা আর তাকে মন কিছুতেই মানল না। মনে হলো যেন কেউ উপহাস করছে। ঠোঁটের কোণে ব্যথাতুর হাসি ফুটিয়ে আওড়ালো, উপহাস করছেন? না হলে এক কলঙ্কিনী মেয়েকে প্রথম দেখায় ভালোবাসা? বড়ই হাস্যকর শোনায় না বিষয়টা, তাই না? নিজেকে কলঙ্কিনী দাবি করাতেই রুদ্ধ মেয়েটার ওপর রাগ হলেও রাগ ফলানোর মতো বোকামিটা ভুলেও করল না। আর না তো জবাব দিল। কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাতের কাজগুলো শেষ করে গায়ে কালো রঙা একটা ব্লেজার জড়িয়ে নিল। তারপর অদ্রিজার একটা হাত ধরে তাকে টেনে উঠিয়ে দিয়ে সম্মুখে অগ্রসর হতে হতেই আওড়ালো, অনেক কথা বলেছেন আজ, কিন্তু এখন সময় নেই। অনেক লেট করে ফেলেছি আমি। এখন দ্রুত চলুন অদ্রিজা, আমাদের দ্রুত পৌঁছানো দরকার। সেদিনের মতো দ্বিতীয়বার হাতের উপর কোনো পুরুষালী স্পর্শ পেয়ে অস্থিরতা আর নীরব প্রলয় ঘিরে ধরলেও নিজেকে ছাড়ানোর প্রয়াস করল না অদ্রিজা। নীরবে পায়ের সাথে তাল মিলিয়ে নিচে নেমে এলো। আসতেই দেখা পেল প্রিয় বান্ধবীর। মেয়েটা তৈরি হয়ে তার জন্যই বোধহয় অপেক্ষা করছিল। রিসেপশনটা হবে এখনকার সবচেয়ে বড় কনভেনশনাল হলে। রোধের দেরি হওয়ার কারণে অনেক মানুষই প্রায় রওনা হয়ে চলে গেছে। রুদ্ধ আর সময় অপচয় করতে চাইল না। যে কজন লোক বাকি ছিল তাদের সবাইকে সাথে নিয়েই গাড়িতে চড়ে রওনা হলো হলের উদ্দেশ্যে। হলের কাছে আসতেই গাড়ি স্থির হলো। রুদ্ধই আগে নেমে দাঁড়িয়ে অদ্রিজার পাশের দরজাটা খুলে একটা হাত বাড়িয়ে দিল। তা দেখে প্রিয়তা বান্ধবীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উচ্চারণ করলো, অপেক্ষা করিস না, হাতটা ধরে ফেল। যখন কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন তো অবহেলা করতে নেই। নিজেকে সুযোগ দিয়ে এগিয়ে যা দোস্ত। অদ্রিজা নিজের হাতখানা বাড়িয়ে রুদ্ধর হাতের ওপরে স্থান দিল। রুদ্ধ তার সযত্নে আগলে নিয়ে গাড়ি থেকে নামালো মেয়েটাকে। তারপর এগিয়ে গেল সম্মুখে। বাড়ির বড় থেকে ছোটরা সবাই এখন হলের দরজার সারিবদ্ধভাবে দাঁড়ানো। প্রিয়তাও দৌড়ে আগে সেখানে গিয়ে দাঁড়ালো। রুদ্ধ অদ্রিজা এগিয়ে যেতেই তাদের ওপর ফুলের বর্ষণ শুরু হলো। বাড়ির মানুষগুলো সুন্দর করে সম্বর্ধনা জানালো। রুদ্ধ আলতো হেসে এগিয়ে গেল, বউয়ের হাত ধরে
ভেতরে প্রবেশ করতেই অদ্রিজার মা বাবাকে দেখে রুদ্র হাতখানা ছেড়ে দিল। অদ্রিজা বাবাকে দেখে দৌড়ে বাবাকে গিয়ে জড়িয়ে ধরল। ধরা স্বরে বলে উঠল, কেমন আছো আব্বু? এত দেরি হলো কেন আসতে? আরব সাহেব মেয়ের কথায় হাসলেন। মেয়েকে বুকে আগলে নিয়ে হাস্যরসে বলে উঠলেন, আমরা নই, তোমরা আসতে দেরি করে ফেলেছো মা আমার। আর আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আব্বু। রুদ্ধ এগিয়ে এসে শ্বশুরের সাথে কুশল বিনিময় শুরু করতেই অদ্রিজা সেখান থেকে সরে নিজের মায়ের সামনে দাঁড়িয়ে শুধালো। কেমন আছো আম্মু? তমালিকা বেগম আলতো হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে জবাব দিলেন, ভালো শ্বশুরবাড়িতে প্রথম দিন কেমন কাটলো? প্রশ্ন শুনেই স্মরণ হলো ফুপি শাশুড়ির বলা কথাগুলো, পাড়া প্রতিবেশীদের কথাগুলো। তবুও হাসি ফুটিয়ে জবাব দিল অদ্রিজা। ভালো আম্মু। ভাইয়া আসেনি? মেয়ের প্রশ্ন শুনে তমালিকা বেগম একবার স্বামীর পানে ফিরে তাকালেন আর চোখে। অদ্রিজা মায়ের চাহনি দেখেই যা বোঝার বুঝে গেল। তমালিকা বেগম প্রতি উত্তরে বলেন, তোমার বাবা চায়নি সে এখানে আসুক, সেসব বাদ দাও, এনজয় করো। অদ্রিজাও আর জবাব দিল না। রুদ্ধ পুনরায় এসে অদ্রিজাকে নিয়ে গেল। অনেক মানুষের সাথে আলাপ করিয়ে দিতে শুরু করলো। হল জুড়ে অসংখ্য মানুষের ভিড়, হৈহুল্লোড়ে মেতে আছে সর্বত্র। এত মানুষের ভিড়ে যাতে মেয়েটার অস্বস্তি না হয় তার জন্য প্রিয়তাকে সর্বদা সাথে সাথে রাখলো। এখানে রুদ্ধর সামনে আর অদ্রিজাকে দুটো কটু কথা শোনানোর মতো হিম্মত কারোরই হলো না। রিসেপশনটাও সুন্দরভাবে কেটে গেল। আজ অদ্রিজা আর রুদ্ধ অদ্রিজাদের বাড়িতে যাবে, তাই খাওয়া দাওয়া শেষ করে সেভাবে প্রস্তুতি নিল সকলে। অনুষ্ঠান শেষ হতে প্রায় রাত 9টার বেশি পেরিয়ে গেল। প্রিয়তাকে সঙ্গে যেতে বলার পরেও মেয়েটা রাজি হলো না। তার বাড়ি যাওয়া প্রয়োজন। অদ্রিজাও জোর করলো না। রুদ্ধ বাড়ি সবার যাওয়ার ব্যবস্থা করে দিয়ে নিজ ছোট ভাইকে ডেকে উঠল। রৌনক, ভাইয়ের ডাক পেয়ে রৌনক এগিয়ে এলো ভাইয়ের নিকট। কিছু জিজ্ঞেস করার পূর্বেই রুদ্ধ পুনরায় বলল, প্রিয়তাকে সাবধানে ওর বাড়ি পর্যন্ত ছেড়ে আয়, অন্য কাজে থাকলে পরে করে নিস। ভাইয়ের থেকে আর কোনো কথা শোনার প্রয়োজন মনে করলো না রুদ্ধ। নিজের ছোট বোন আর ভাই দুটো ব্যতীত সবাইকে বাড়ির গাড়িতে উঠিয়ে দিয়ে এসে অদ্রিজা সহ বাকি সবাইকে নিজের গাড়িতে বসতে নির্দেশ দিল। সেই মোতাবেক সবাই গাড়িতে বসতে রুদ্ধ প্রিয়তাকে বিদায় জানিয়ে গাড়ি ছোটালো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। অদ্রিজার কোনো ইচ্ছেই ছিল না বান্ধবীকে একা রেখে চলে যেতে। যতক্ষণ গাড়ির গ্লাস দিয়ে দেখা যায় হাত বাড়িয়ে বান্ধবীকে হাত নাড়ালো। সবাই যেতেই রৌনক একটা দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তার দিকে এগিয়ে এসে বলল, চলুন মিস প্রিয়া, আপনাকে ছেড়ে আসি। বেশি লেট করলে আপনার দুলাভাই আমার গর্দান নেবে। কথাগুলো শুনে প্রিয়তা মুখ বাঁকিয়ে গাড়ির নিকট এগিয়ে যেতে যেতে বিড়বিড়ালো, আপনার গর্দানটাই নেওয়া উচিত।